আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রে গ্রাফ চার্ট আসবে। সেখান থেকে তোমাদের 15 নম্বরে আনসার করতে হবে এবং 15 নম্বর কি করে আমরা এই গ্রাফ চার্ট অংশে পাবো সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনা। তো আজকের আলোচনা আমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে যদি তোমরা 15 থেকে সর্বোচ্চ নাম্বার 14 পেতে চাও। তো আশা করি এরপরে আর অন্য কোনো জায়গায় গ্রাফ চার্ট নিয়ে তোমাদের ক্লাস করতে হবে না বা চিন্তা করতে হবে না, এবং ধারাবাহিকভাবে আমি একটার পর একটি ক্লাস করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং শেয়ার দিবে, যেন অন্যরাও আরও বেশি উপকৃত হয় এবং আমিও উৎসাহ বোধ করি তোমাদের কাছ থেকে। তো দেখো, আজকে আমাদের এইখানে গ্রাফ এন্ড চার্টের মধ্যে প্রথমেই কতগুলো গ্রাফ দেওয়া হলো। এখানে দেখো, প্রথম গ্রাফটি হচ্ছে সিঙ্গেল লাইন গ্রাফ, দ্বিতীয় গ্রাফটি হচ্ছে তোমার এখানে পাই চার্ট, এরকম গোল করে থাকবে বৃত্তের মতো। আরেকটি হচ্ছে এরকম পিলারের মতো যেগুলো থাকবে, এটাকে বলা হচ্ছে বার গ্রাফ। তো এখানে দেখো, আমরা যখন একটি গ্রাফকে বিশ্লেষণ করব, অ্যানালিসিস করব, তখন কতগুলো ওয়ার্ড আমাদের খুবই দরকার পড়বে। আমরা এখানে বৃদ্ধি পাচ্ছে বা কমছে বা একই অবস্থা আছে, এগুলো বোঝার জন্য আমরা কি কি ব্যবহার করব। দেখো, যখন কোনো কিছু বৃদ্ধি পাচ্ছে, ধরো সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে বা মোবাইল ফোন ইউজার সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা বলবো রোজ টু। বারবার যদি বলো ইনক্রিজ টু বা ডিক্রিজ টু, তাহলে কিন্তু এটা মান খারাপ হয়, নাম্বারটা কমে আসে, অ্যাভারেজ নাম্বারে চলে আসে। তারপর আমরা যখন আবার এই শব্দগুলো ব্যবহার করি, তখন কিন্তু স্বাভাবিকভাবে বোর্ডের টিচারদের যেমন আমাদের মনে একটা অন্যরকম ধারণা তৈরি হয় যে না, ছেলেটা ওয়ার্ড মিনিং সুন্দর সুন্দর ওয়ার্ড ব্যবহার করেছে, চয়েস অফ ডিকশন বলা হয়। এই চয়েস অফ ডিকশন যদি তোমার মধ্যে না থাকে, তাহলে নাম্বারটা অ্যাভারেজ পাবে, এটা তো স্বাভাবিক। তুমি যতই ভালো লেখো বা মুখস্থ করে একটা বই থেকে লিখে আসো, তাতেই যে টিচার খুশি হয়ে অনেক নাম্বার দিবে এরকম না। তুমি বুঝার চেষ্টা করো, বিভিন্ন ভাইয়ারা তোমাকে শেখাবে, হ্যাঁ, যে এইখান থেকে জাস্ট এইভাবে লিখে ফেললেই, জাস্ট এই ইনক্রিজ দিয়ে লিখে যাও, তাহলে তুমি একেবারে 15 থেকে 14 পাবে। এগুলো বলে লাভ নেই। আসলে কি, অবশ্যই তোমাকে ইন্টারমিডিয়েটের স্ট্যান্ডার্ড অনুসারে লেখা উচিত। তো এখানে দেখো, যদি আমরা বারবার চেঞ্জ করি ওয়ার্ড, তাহলে বলবো যে রোজ টু মানে বৃদ্ধি পাচ্ছে, অথবা ইনক্রিজ টু বৃদ্ধি পাচ্ছে, অথবা ওয়েন্ট আপ টু বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো, এখানে নাউন ব্যবহার করবো। এর নাউন হচ্ছে রাইজ এবং অ্যান ইনক্রিজ অ্যান্ড গ্রোথ। এই যে শব্দগুলো আমরা এই নাউন এবং ভার্বগুলো ব্যবহার করব। তারপরে যখন কমে যাচ্ছে, কোনো একটা সংখ্যা কমে যাচ্ছে বা ইউজার সংখ্যা কমে যাচ্ছে, তখন আমরা বলবো ফেল টু বা ডিক্লাইন টু অথবা ডিক্রিজ টু অথবা ওয়েন্ট ডাউন টু। তোমার যেটা পছন্দ হয় এগুলো ব্যবহার করবে। তবে বারবার বিভিন্ন সাল দেখাতে গেলে এই শব্দগুলো তুমি চেঞ্জ করে করে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করবে, একবার এক এক সময় এক একটি। তারপরে এর নাউনগুলো এ ফল, এ ডিক্লাইন, এ ডিক্রিজ, সো এগুলো ব্যবহার করবে। এরপর দেখো, যদি দেখো যে না, কোনো চেঞ্জ হচ্ছে না, এই যে সংখ্যাটা, ইউজার সংখ্যাটা চেঞ্জ হচ্ছে না, বা এখানে যে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে না, তাহলে ডিড নট চেঞ্জ, রিমেইনড স্টেবল অ্যাট, স্টেবল রইল। তারপর হচ্ছে স্টেট কনস্ট্যান্ট অ্যাট, মানে যে জায়গায় ছিল সেই জায়গাতে আছে। তারপর হচ্ছে তুমি নাউনটা ব্যবহার করো নো চেঞ্জ, দেয়ার ইজ নো চেঞ্জ অফ দ্য পার্সেন্টেজ অফ মোবাইল ফোন ইউজার্স। এইভাবে কিন্তু আমরা এই নাউনগুলো ব্যবহার করব। তারপর দেখো, যদি উঠানামা করে, এর ইংলিশ হচ্ছে ফ্লাকচুয়েটেড অ্যারাউন্ড। যদি দেখো আগের বছর যত ছিল, এর পরের বছর কমছে, এর পরের বছর আবার বাড়ছে, এইভাবে ফ্লাকচুয়েট উঠানামা করলে আমরা লিখবো ফ্লাকচুয়েটেড অ্যাবাউট, অথবা পিকড অ্যাট মানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তাহলে বলবো পিকড অ্যাট। আবার এর নাউন হচ্ছে কি এক ফ্লাকচুয়েশন, দেয়ার ইজ এ ফ্লাকচুয়েশন। এইভাবে আমরা নাউন ব্যবহার করব। রিচড এ পিক আপ, এইভাবে আমরা কি করব, একটি নাউন ব্যবহার করব, বা ফ্লাকচুয়েশন হলে ফ্লাকচুয়েশন ব্যবহার করব। ওকে, তারপর দেখো আমরা আরো কতগুলো শব্দ ব্যবহার করবো, যেমন ডেসক্রাইবিং এ ডিগ্রি অফ চেঞ্জ, ডিগ্রি। সো দেয়ার হ্যাজ বিন এ স্লাইট চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ ডলার। সো স্লাইট চেঞ্জ মানে হালকা চেঞ্জ হচ্ছে। তারপরে দ্য ভ্যালু অফ
ডলার হ্যাজ চেঞ্জড স্লাইটলি। সো এই যে না আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, তারপরে কিন্তু অ্যাডভার্ব ব্যবহার করব। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন সময় অ্যাডজেক্টিভ অ্যাডভার্বগুলো ব্যবহার করব। তো কতগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব অনেক বেশি আমাদের এই গ্রাফের মধ্যে ব্যবহার করতে হয়। এগুলো দেখো, ড্রামাটিক, ড্রামাটিক্যালি, শার্প, শার্পলি। হ্যাঁ, একেবারে নির্দিষ্ট মানে নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ বোঝাতে শার্প, শার্পলি। হিউজ, হিউজলি অনেক বেশি। এনার্মাস অনেক বেশি, এনার্মাসলি। স্টিপ, স্টিপলি। তো সাবস্টেন্সিয়াল, সাবস্টেন্সিয়ালি। তারপর দেখো আবার র্যাপিড, র্যাপিডলি। কুইক, কুইকলি। সুইফট, সুইফটলি, দ্রুত। সাডেনলি, হঠাৎ করে। সাডেন, সাডেনলি। স্টিডি, দৃঢ়ভাবে, স্টিডিলি। গ্র্যাজুয়াল, আস্তে আস্তে, ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি। এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করব। তারপরে দেখো উল্লেখযোগ্যভাবে, কনসিডারেবল, উল্লেখযোগ্য, কনসিডারেবলি, উল্লেখযোগ্যভাবে। সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ, সিগনিফিক্যান্টলি, তাৎপর্যপূর্ণভাবে। স্লো, স্লোলি, ধীরে ধীরে। সো স্লাইট, স্লাইটলি, হালকা, হ্যাঁ অল্প করে। সো এইগুলো আমরা কিন্তু ব্যবহার করব বিভিন্ন প্রয়োজনে। এবার দেখো এক্সপ্রেসিং, অ্যাপ্রক্সিমেশন। সো এইখানে তোমার ধরো প্রায় বুঝাচ্ছে, প্রায়। তাহলে প্রায় বুঝালে আমরা কি কি শব্দ ব্যবহার করব? নিয়ারলি, প্রায়। অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড, অ্যাবাউট। এই শব্দগুলো আমরা ব্যবহার করব প্রায় বোঝাতে। এবার আমরা সরাসরি চলে আসি কিভাবে একটি গ্রাফ এন্ড চার্টকে আমরা বর্ণনা করব। দেখো আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে বলছি, কারণ হচ্ছে তোমাকে ভালো কিছু করতে হলে একটু গুরুত্ব দিতেই হবে। স্বাভাবিকভাবে কি করতে হবে? একটু গুরুত্ব দিতে হবে, সময় ব্যয় করতে হবে। তো এখানে তোমরা কিন্তু অনেকেই কিন্তু আমার কাছে এই আবদারটি করেছে যে স্যার কিভাবে রিটেন পার্টে ভালো করা যায়, স্যার কিভাবে গ্রাফ এন্ড চার্টে ভালো করা যায়। তোমরা যেভাবে কমেন্ট করবে, যা চাইবে সেটার অনুসারে কিন্তু আমি ভিডিওগুলো দিব পরীক্ষার আগে। হ্যাঁ, এবং কি একটা ক্লাস নিব যেন 2 ঘন্টার বা 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস নিব যেন ফুল একটা প্রিপারেশন চলে আসে ফার্স্ট পেপার। আরেকটি ক্লাস নেব সেকেন্ড পেপার, যেন অল্প শর্ট সময়ে তুমি কি করে ফুল নাম্বার আনসার করবে এবং ভালো করে আনসার করবে, এটা নিয়ে দিক নির্দেশনামূলক ক্লাস নিব পরে। তোমরা যদি কমেন্টে জানাও তাহলে অবশ্যই ক্লাসটা সময় মতো আমি নিব। তারপর দেখো এইখানে কিন্তু একটি কি আছে, একটি গ্রাফ আছে। এই গ্রাফটি হচ্ছে বার গ্রাফ। তো বার গ্রাফ আমরা জানি কিভাবে লিখতে হয়। তো এইখানে দেখো আজকে আরেকটু ডিটেলস আলোচনা করব। দেখো এই যে এখানে সাদা পিলারটি আছে, এটা হচ্ছে মোবাইল ফোন ইউজার্স। আর এই যে এখানে কালো যে পিলারটি আছে ছোট করে, এটা হচ্ছে ইন্টারনেট ইউজার্স। আর এই নাম্বারগুলো, নাম্বারস ইন্ডিকেট মিলিয়ন পিপল, এগুলো কিন্তু মিলিয়ন পিপল দেখাচ্ছে। এবার আসো আমরা কি কি নিয়ম ফলো করব এই গ্রাফ এন্ড চার্টে। যেহেতু এবছর 15 নাম্বার, অবশ্যই একটা কথা মনে রাখবে, গ্রাফ এন্ড চার্টে অবশ্যই তুমি গ্রাফ বা চার্টটি ছোট করে তুমি কি করবে? আঁকবে। অবশ্যই পরীক্ষার খাতায় আঁকবে কিন্তু এই বছর। এবং এইখানে দেখো মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। তারপরে নিচে কি করবে? অবশ্যই একটি টাইটেল দিবে ছোট করে, এইভাবে টাইটেল দিবে। দেখো প্রশ্নটা এইভাবে দেয়া থাকবে অথবা আরো বড় করে দেয়া থাকবে, হ্যাঁ, কিন্তু তুমি টাইটেল দিবে এরকম ছোট করে একটি টাইটেল দিবে। ওকে, তারপর এখান থেকে আনসার লিখবে। হিয়ার দ্য গ্রাফ হাইলাইটস দ্য রেজাল্ট অফ এ স্টাডি conducted on the number of mobile phone and internet users in Bangladesh from the year 2024 and 2028. সো এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা যখন আমরা কিন্তু অ্যাটলিস্ট কমপক্ষে 3টি প্যারা আঁকবো। তোমরা কিন্তু ক্লাস 9-10 বা এসএসসি পরীক্ষায় কিন্তু অনেকে প্যারা দাও নাই। সো এইখানে মনে রাখবে, মাথায় একেবারে শার্পলি ক্লিয়ার করে মনে রাখবে, অবশ্যই তোমাকে এখানে একটি প্যারা দিতে হবে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে। তারপরে আরেকটি প্যারা দিতে হবে, সেটা হচ্ছে অ্যানালিসিস, ভেতরে কি কি কত ইনফরমেশন, এবং লাস্ট একটা প্যারা দিতে হবে, সেটা হলো কনক্লুশন। সো এখানে ইনফরমেশন যে প্রথম যে ইন্ট্রোডাকশনটা, এই ইন্ট্রোডাকশনটা অবশ্যই 2 থেকে 3 লাইনের 3টে সেন্টেন্সের ভেতর হবে। হ্যাঁ, 2টা সেন্টেন্স হতে পারে বা 3টে সেন্টেন্স হতে পারে, এর চেয়ে বেশি না, ঠিক আছে। তো আর একটি সেন্টেন্স লিখবে না, অবশ্যই তুমি 2টা বা 3টে সেন্টেন্স দিবে। কিভাবে দিবে? যে এখানে প্রথমেই বর্ণনা করবে, একেবারে প্রশ্নে কিন্তু এতটুকু দেয়াই থাকে, কিন্তু দেখবে প্রশ্নে এতটুকু দেয়া থাকে, তুমি প্রশ্নে এতটুকু তুমি প্রথমে লিখে নিবে। এখানে হাইলাইটস প্রশ্নের মধ্যে দেয়া থাকে, শোজ, অথবা তুমি এখানে কিন্তু ইচ্ছা করলে আরো শব্দ ব্যবহার করতে পারো। দেখো
এখানে শোজ লিখতে পারো, হ্যাঁ শোজ করার জন্য শোজ লিখতে পারো। তারপরে হাইলাইটস দিলে একটু ভালো হয়। এখানে তুমি শোজ ব্যবহার করার পরে ডেসক্রাইব ব্যবহার করতে পারো, ডেসক্রাইবস, অথবা তুমি এখানে প্রেজেন্স ব্যবহার করতে পারো, প্রেজেন্স। তারপর অন্যান্য শব্দগুলো তুমি ব্যবহার করতে পারো। আরেকটি শব্দ আছে ডিলিনিয়েটস, মানে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বর্ণনা করা। দেখো এখানে তুমি ইচ্ছা করলে হাইলাইট শব্দটা ব্যবহার করতে পারো, সবচেয়ে ভালো হয়, অথবা প্রেজেন্স অথবা ডেক্লাইন। এই শব্দগুলো ব্যবহার করলে কিন্তু একটু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটু ভালো হবে এবং নাম্বারটা বাড়বে। তারপর দেখো the result of a study conducted on the number of mobile phone and internet users in Bangladesh from the year 2014 to 2018. সো এইভাবে কিন্তু আমরা একেবারে 2014 থেকে 2018 পর্যন্ত দেখাবো। তারপর দেখো পরের লাইনটি লিখবে এইভাবে, এটাকে সাপোর্টিং লাইন বলা হচ্ছে। হিয়ার দ্য এক্স অ্যাক্সিস অর দ্য হরিজন্টাল লাইন প্রেজেন্স। এক্স অ্যাক্সিস যদি নাও লেখো, দেখাতে হবে এটা হলো এক্স অ্যাক্সিস, হ্যাঁ, আবার পেন্সিল দিয়ে, অথবা এটা হচ্ছে উপর থেকে যে নিচে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, তো এইটা যদি না দেখাও তাহলে শুধু লিখবে হিয়ার দ্য হরিজন্টাল লাইন। হরিজন্টাল মানে কি অনুভূমিক, তো অনুভূমিক যে লাইনটা আছে নিচের দিকে, এটা হরিজন্টাল লাইন রিপ্রেজেন্টস দ্য ডিফারেন্ট ইয়ার্স, বিভিন্ন ইয়ার দেখাচ্ছে কিন্তু 2014 থেকে 2018 পর্যন্ত। হোয়ারেস যেখানে the y-axis or the vertical line represents the users in percentage। তো এখানে ভার্টিক্যাল লাইনটা উপর থেকে যে দেখো নিচে, উপর থেকে নিচে এইটা কিন্তু তোমাকে দেখাচ্ছে যে কত, মানে এখানে পার্সেন্টেজটা দেখাচ্ছে, হ্যাঁ কত পরিমাণ মানুষ এখানে আছে এটা দেখাচ্ছে। সো এই যে এই অংশটাকে বলা হয় ইন্ট্রোডাকশন। তো অবশ্যই এই ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টটা কিন্তু তোমার আলাদা করে এভাবে থাকতে হবে। এরপরে একটু স্পেস দিয়ে কিন্তু আমরা গ্রাফের অ্যানালিসিস অংশে যাব। যেমন অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন ইন গ্রাফ ইন 2014। তো একটি গ্রাফ যদি তুমি ভালো করে মানে সুন্দর করে পড়ে যাও, তাহলে এটার মতো করে তুমি শত শত গ্রাফ কিন্তু বর্ণনা করতে পারবে, তাই না? এবং সেটা আমার মনে হয় যে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে ভালো করে পড়ে যেতে হবে। শুধু কোনো রকমে বর্ণনা করে চলে আসবে, নাম্বারও কোনো রকমেই পাবে। সো অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন ইন দ্য গ্রাফ in 2014, the number of mobile phone users was 115 million, while that of internet users was only 15 million. তো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবে, এই যে আমরা এই যে সাদা অংশটা পিলারটা, এটা কিন্তু দেখছি 2014 সালে কিন্তু 115 মিলিয়ন। আবার এখানে ইন্টারনেট ইউজার হচ্ছে কালোটা, অর্থাৎ 15 মিলিয়ন মানুষ এখানে কিন্তু ইন্টারনেট ইউজার্স। সো এইটা সুন্দর করে এইভাবে আমরা প্রথম লাইনে বর্ণনা করব। আরেকটি বিষয় লক্ষণীয়, এখানে দ্য নাম্বার অফ যদি থাকে, দ্য নাম্বার অফ থাকে, তাহলে কিন্তু এখানে হবে ওয়াজ। তোমরা কিন্তু অনেক মিলিয়ন, যেহেতু 115 মিলিয়ন, এটা দেখেই কিন্তু তোমরা ওয়ার ব্যবহার করবে আমি জানি। কিন্তু যারা জানো, যারা গ্রামারটা ভালো বুঝো, তারা জানো যে দ্য নাম্বার অফ থাকলে ওয়াজ বসবে, সিঙ্গুলার বসবে ভার্ব, আর এ নাম্বার অফ থাকলে ভার্ব হবে প্লুরাল। এ নাম্বার অফ থাকলে ভার্ব হবে প্লুরাল। এখানে যে ইউজার্স দেখে কিন্তু বসাবে না, ইউজার্স কিন্তু বসাবে না। এই ইউজার কিন্তু এখানে আমাদের সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বার। সো দ্য নাম্বার দেখে দ্য নাম্বার অফ থাকলে আমরা সিঙ্গুলার বসাবো, এইটা মাথায় রাখবে, তাহলে তো অবশ্যই ভালো একটা নাম্বার পাবে। দ্য নেক্সট ইয়ার, দ্যাট ইজ ইন 2015, the numbers of both mobile phone users and internet users increased। এটা কি হলো? বৃদ্ধি পেল। অথবা তুমি লিখলে রোজ, তো এখানে বৃদ্ধি পেল। তো এরপর দেখো and stood at 122 মিলিয়ন, এবং 122 মিলিয়ন হলো, হ্যাঁ, and 19 মিলিয়ন রেসপেক্টিভলি, মানে যথাক্রমে 19 মিলিয়ন হলো। অর্থাৎ আমরা রেসপেক্টিভলি বলতে এখানে বোঝাচ্ছি যে এই যে মোবাইল ফোন ইউজার্স হলো 122 মিলিয়ন, আর এখানে ইন্টারনেট ইউজার্স হচ্ছে 19 মিলিয়ন। এটা হচ্ছে রেসপেক্টিভলি। ইন 2016, মোবাইল ফোন ইউজার্স ইনক্রিজ টু 132 million and internet users to 21 million. The year 2017 represents the number of mobile phone users and internet users
to be 130 million and 67 million respectively. তো আমরা এখানে কিন্তু 2000 এইভাবে 2017 সালে কত এই বর্ণনা কিন্তু এখানে করব। এরপরে 2018 সালে কত, ইন 2018 মোবাইল ফোন ইউজার্স রোজ টু, দেখো আমরা কিন্তু শুধু ইনক্রিজ এটার মধ্যেই না, আমরা কিন্তু রোজ ব্যবহার করছি, বেড়ে যাচ্ছে রোজ, হ্যাঁ, ওয়েন্ট আপ টু এইভাবে কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে বিভিন্ন ভার্ব ব্যবহার করলে তোমার নাম্বারটা বাড়বে। 140 million and internet users to 81 million, indicating a great increase in the number of both the users. এখানে দেখা যাচ্ছে যে বোথ ইউজার্সদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এখানে ইন্ডিকেট করছে যে বেড়ে যাচ্ছে। Thus it is evident that, এভাবে এটি নিশ্চিত যে, এটি এখানে কি নিশ্চিত যে, এভিডেন্ট দ্যাট এখানে তুমি ইচ্ছা করলে একটি প্যারা দিতে পারো, আরেকটি প্যারা কিন্তু এখানে দিতে পারো। Thus it is evident that the number of mobile phone users and internet users are increasing gradually in compliance with the development. এই যে ডেভেলপমেন্টের, কিসের ডেভেলপমেন্ট, কমিউনিকেশন সিস্টেম ডেভেলপমেন্টের সাথে সাথে এটা বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। with the minor exception in 2017, এখানে 2017 সালে একটু সাধারণ একটু ভিন্ন রকম, হ্যাঁ, এক্সেপশন। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইন দ্য গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এই যে আমাদের যে বর্তমান বিশ্বায়নের মানে বিশ্বে, দ্য ইউটিলিটি অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইজ গ্রেট, এই যে ব্যবহারটা মোবাইল ফোন এবং ইন্টারনেটের ব্যবহারটা কি গ্রেট মানে বড় মাপের। দিস টু ডিভাইসেস হ্যাভ বিন ইনডিসপেন্সেবল শব্দের অর্থ হচ্ছে অপরিহার্য, এসেনশিয়াল, ইনডিসপেন্সেবল ইন কমিউনিকেশন অ্যান্ড এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, এবং ইনফরমেশন বিনিময়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো পিপল আর ইনক্রিজিং ইউজিং দিস এসেনশিয়াল থিংস অ্যান্ড গেটিং বেনিফিট ফ্রম দেম। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু একটু আলোচনা স্লাইটলি আমরা কিন্তু কি কি ইনফরমেশনের পাশাপাশি যে এই যে বেনিফিট পাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করতে হবে। হ্যাঁ, তোমরা দেখো এইরকম কিন্তু একটা আলোচনা কিন্তু করেছিল আমাদের যে বিডা অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের যে চেয়ারম্যান, হ্যাঁ, আশিক সাহেব, এই আশিক সাহেব কিন্তু এত সুন্দর করে আলোচনা করার কারণে কিন্তু এত মানে প্রশংসা পেয়েছে এবং বিদেশি মানুষের কাছ থেকে কিন্তু সে কিন্তু একটা বড় মাপের কিন্তু বিনিয়োগ পেয়েছে। তো তোমরা কেন এগুলো শিখছো, এগুলো যেন প্র্যাকটিক্যালি আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি, আর ইউজ করলেই তো আমরা এই দেশকে সমৃদ্ধ করতে পারবো। এইভাবে চিন্তা করে শুধু এই কয়েকটি নাম্বার পাওয়ার জন্য কষ্ট করে তোমরা মানে শেখার দরকার আমার কাছে মনে হয় নেই। হ্যাঁ, অবশ্যই নাম্বার দরকার আছে, কিন্তু মনে রাখবা এটার কিন্তু একটা বড় মাপের, এখানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার ব্যাপার আছে কিন্তু, যেটা তোমরা বিডার এই যে আমাদের বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের সেই অনুষ্ঠান থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো এখানে ব্যাপারটা কি, আমরা কেন এই গ্রাফ এন্ড চার্ট শিখি। তো ওভারঅল দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওয়াজ ইনক্রিজিং অলমোস্ট স্টিডলি মানে কি ধীরে ধীরে মানে দৃঢ়ভাবে আর কি, একেবারে নিরবিচ্ছিন্নভাবে কি এটা বেড়ে যাচ্ছে দিন দিন। বাট ইট ইনক্রিজড অ্যাব্রাপ্টলি ইন 2017, অ্যাব্রাপ্টলি মানে কি হঠাৎ করে হুট করে এটা বেড়ে গেল 2017 সালে। অ্যান্ড ইট ওয়াজ 3 times হায়ার দেন দ্য প্রিভিয়াস ইয়ার, এবং প্রিভিয়াস যে এর আগের বছর থেকে আরো 3 ধাপ এগিয়ে গেল এই বছর 2017 সালে। তো এই কারণে বলা হচ্ছে এটা হচ্ছে এক্সেপশন। সো এই যে লাস্ট যে অংশটা দেখছো এইটাকে কিন্তু বলা হচ্ছে তোমার এই কনক্লুশন, অর্থাৎ কনক্লুডিং স্টেটমেন্ট। এখানে ওভারঅল দিতে পারো, অথবা তুমি ইচ্ছা করলে কি ব্যবহার করতে পারো টু, হ্যাঁ, সাম আপ, টু এখানে ব্যবহার করতে পারো, টু সাম আপ এইভাবে লিখতে পারো, সাম আপ। আমরা অনেক কিছু লিখতে পারি, তারপরে ইচ্ছা করলে লিখতে পারি ইনফাইন অর্থ কিন্তু যে উপসংহারে, অথবা তুমি আরো অন্যান্য শব্দ ব্যবহার করতে পারো। এগুলো কিন্তু ওভারঅলের সিনোনিম হিসেবে ব্যবহার করছে। অথবা তুমি ইচ্ছা করলে এখানে আরো ব্যবহার করতে পারো টু কনক্লুড, তোমার যেটা আর কি পছন্দ হয়, আমি কতগুলো লিখে দিচ্ছি, তোমার যেগুলো পছন্দ হয়, কনক্লুড। সো টু কনক্লুড এইগুলোর যে কোনো একটি ব্যবহার করতে পারো তোমার, এতে করে বোঝা যাচ্ছে যে এটা উপসংহার, অর্থাৎ তুমি একেবারে লাস্টে এসে কি বলতে যাচ্ছ। তো এইভাবে তুমি যদি মানে সুন্দর করে একটি গ্রাফ লেখো, অবশ্যই
তুমি কত নাম্বার পাবে? অবশ্যই এখানে 15 থেকে 14 পাবে। ঠিক আছে? তো এখানে তোমাদের আরেকটি কথা মাথায় রাখতে হবে, এখানে তোমাদের 2 থেকে 3 পেজ হতে পারে, এটা 2 থেকে 3 পেজ হতে পারে, হ্যাঁ। এবং এখানে প্রায় 300 ওয়ার্ডের মতো বা 200 থেকে 300 ওয়ার্ডের মতো হতে পারে। এগুলো মাথায় রেখে কিন্তু তোমরা সুন্দর করে লিখবে। যদি তোমাদের এই পিডিএফটিও দরকার হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই পিডিএফটি তোমরা মানে ইমেল দিবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, আমি তোমাদের পিডিএফটি দিয়ে দেব। ওকে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং এই গ্রাফটি মনোযোগ দিয়ে দেখার জন্য। অবশ্যই তোমরা এইভাবেই যেভাবে বলেছি ঠিক এইভাবে লিখবে এবং পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমরা অবশ্যই এই পরের ক্লাসটিও দেখবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।